কত সময় এভাবে বসে থাকবো? আমার যে খুব খিদে পেয়েছে। শান্ত হবন, মা রান্না করছে। এত উতলা হলে কি হয়? বলি, এত ছটফট করছিস কেন? দেখতেই তো পেলি কত কষ্ট করে চাল জোগাড় করে রান্না বসালাম। রান্না করতে তো সময় একটু লাগবেই। বলি, এভাবে একবেলা খেয়ে আর কতদিন চলবে মা? দেখবে এইভাবে ঠিক মতো খেতে না পেয়ে একদিন সত্যিই মারা যাবো। এমন কথা মুখে আনিস না মা। তোদের দু বোনের জন্যই তো আমি বেঁচে আছি। বিধাতা, তুমি আমায় একটা পথ দেখাও। মেয়ে দুটোর মুখে যেন দুবেলা খাবার জোটাতে পারি। দিলি তো বোন, মায়ের মনটা খারাপ করে। সোনা তো ভুল কিছু বলেনি রে। এভাবে আর কতদিন? আমাদের তো কিছু একটা করতেই হবে, অন্তত মেয়ে দুটোর মুখের দিকে তাকিয়ে। কি করব বলো তো গিন্নি? হাতে কোনো কাজ নেই, কাছে কোনো টাকা নেই। কারো কাছ থেকে যে 2 পয়সা নেব, তা যে আবার শোধ দিতে হবে। না পারবো আসল টাকা শোধ করতে, না পারবো শোধ মেটাতে। তখন যে গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায়ই থাকবে না। বলি, তোমার মুখ থেকে সব সময় এমন অলক্ষণে কথা কেন বেরোয়? হ্যাঁ, একটু ভালো কথাও তো বলতে পারো। আমার রান্না শেষ, সবাই খেতে এসো দেখি। যাক বাবা, অবশেষে রান্না শেষ হলো। তাড়াতাড়ি খেতে চল দিদি। বলি বাবা, মাঠে দেখলাম অনেক মানুষ আলু লাগিয়েছে। শুনলাম আলুর নাকি এবার অনেক দাম। বলি, এক কাজ করো তুমি, অন্যদের মতো তুমিও আলু লাগাও। আলু যে লাগাবো, টাকা কোথায় পাবো? তাছাড়া আমাদের তো জমিও নেই যে সেখানে আলু চাষ করব। বাবা, আমাদের বাড়ির উঠোনে আলু লাগালে কেমন হয় বলো তো? এতে কারো গরু ছাগলও আমাদের লাগানো আলু খেতে পারবে না বাবা। কিন্তু টাকা? বাবা, আমাদের তো 2টা কলা গাছ আছে, আমি দেখেছি। কলা গাছের কলাগুলো বেশ বড় হয়ে গিয়েছে। আমরা বরং কলা বিক্রি করে আলুর বীজ কিনে আনবো। অন্যদের যখন হচ্ছে তখন আমাদের হবে না কেন? তুমি তো জানো মেয়ে দুটো আলু খেতে খুব ভালোবাসে। আমরা যদি নিজেরা আলু চাষ করতে পারি তাহলে তো আর অভাব থাকবে না। আমাদের দুবেলা সবার মুখে ভাত জুটবে। কিন্তু আমাদের উঠান তো ছোট, আলু লাগানোর জায়গা কেমন করে হবে? যতই কষ্ট হোক, বাড়িতে যতটুকু জায়গা আছে সেখান থেকে কিছু জায়গা বের করব। আমাদের কিছু না কিছু করতেই হবে। আমার খাওয়া শেষ, আমি তবে কলার খান দুটো কেটে বাজারে নিয়ে যাই। তুমি একা পারবে না বাবা, আমরাও যাবো তোমার সাথে। আমাদেরও খাওয়া শেষ, চলো, আর দেরি করা উচিত হবে না। দেখেছো গিন্নি, বিধাতার আশীর্বাদে আমাদের গাছে কত বড় 2 খান কলা হয়েছে। আচ্ছা, আমি তবে বাজারে যাচ্ছি গো। এত কলা তুমি কেমন করে বাজারে নিয়ে যাবে? ভাবি, চিন্তা করছো কেন? আমিও বাজারে যাচ্ছি। ভাই, তুমি চাইলে আমার গরুর গাড়িতে উঠতে পারো। তাহলে তো আমার বেশ উপকার হয় রে ভাই। তোমার ভাড়া আমি কলা বিক্রি করে দিয়ে দেব। আরে ঠিক আছে ভাই, আমি তোমাকে কলাগুলো তুলতে সাহায্য করছি। ভাই, তুমি কলাগুলো বিক্রি করে আমার টাকা শোধ দিও। আবার আমার কাজ আছে, আমি আসি তবে। ঠিক আছে ভাই। রাজু রাফির কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। রফিক কলা বিক্রি করতে শুরু করে। রফিকের কলা সুন্দর ও বতী হওয়ায় তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। কতদিন পর হাতে এত টাকা এলো। যাই, আলুর বীজ কিনে যদি কিছু টাকা বাঁচে তবে বাজার করতে হবে, রাজুকে ভাড়াও দিতে হবে।
ভাই, আলুর বীজ কত করে? 70 টাকা কেজি ভাই। আমাকে তবে 5 কেজি বীজ দিন আলুর। এই নিন আপনার টাকা। আর যে টাকা আছে তা দিয়ে তো সার কিনতে হবে, তবে তো আজকের বাজারটাও করা হবে না। ভাই, ও ভাই, আরে ও ভাই, কি ভাবছেন? কখন থেকে ডাকছি আপনাকে? আসলে মানে কিছু না, আমি আসি তবে। এই নিন আপনার আলুর বীজ। রফিক কিছু না বলে বীজ আলু নিয়ে সেখান থেকে সারের দোকানে যায়। এরপর সারের দোকান থেকে সার নিয়ে বাড়ির পথে রওনা হয়। পথে রাজুর ভাড়া দিয়ে বাড়ি ফিরে আসে। তোমার জন্য সেই কখন থেকে মেয়েরা অপেক্ষা করছে, বাড়ি ফিরতে তোমার এত সময় লাগলো কেন? অতগুলো কলা বিক্রি করতে সময় লাগে। যাই হোক, এই নাও বীজ, আলুর বীজ আর সার। তুমি বাজার করোনি? আসলে আলুর বীজের অনেক দাম গো, সব টাকা শেষ হয়ে গিয়েছে। চিন্তা করো না, কাল রান্নার আগে আমি ঠিক কোনো ব্যবস্থা করে দেব। বাবা, আমরা পাশের বাড়ি থেকে কোদাল এনেছি, দেখো। দেখো বাবা, আমি আর দিদি মিলে কত সুন্দর মাটি কুপিয়েছি। আরে, আমার 2 মেয়ে তো দেখি অনেক কাজ করেছে। এবার আমার কাছে দে দেখি কোদালটা। তুমি একা নও বাবা, আমরাও তোমায় সাহায্য করব। আরো কোদাল আছে। ওগো, আমাদের উঠোন তো আলু চাষের জন্য তৈরি, এইবার উঠোনে পানি দিতে হবে। আজ অনেক কষ্ট হয়ে গিয়েছে, সাথে অনেক রাতও হয়ে গিয়েছে গিন্নি। বাকি কাজ কাল করব। এখন দুটো খেতে দাও দেখি, শরীরটা ব্যথা করছে খুব। সারাদিন কাজ আর কাজ, এই জন্য শরীর ব্যথা করছে। এখন হাত মুখ ধুয়ে খেতে এসো তো। সোনা রূপা, তোরাও যা। ঠিক আছে মা। বোন, চল। মালতীর কথা মতো সবাই হাত মুখ ধুয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সবাই মিলে বাড়ির উঠোনে জল দেয়। এরপর আলুর বীজ রোপণ করে। কেটে যায় বেশ কয়েকদিন। প্রতিটা বীজ থেকে চারা বেরিয়ে গাছগুলো বেশ বড় হয়েছে এখন। আলুগুলো যেন ভালো হয় এবার। বিধাতার উপরই ভরসা, এই আলুই যে আমাদের আশার আলো। ঠিক বলেছ, আলু যদি হয় আমরা অন্তত কিছুদিন ভালো করে খেতে পারবো। আমরা সবাই কত যত্ন নিচ্ছি আলু গাছের, দেখবে আমাদের আলু গাছে অনেক আলু হবে। বোন ঠিক কথাই বলেছে বাবা। তারা সবাই যখন গল্প করছিল তখন হঠাৎ আকাশে কালো মেঘে ঢেকে যায়। বিদ্যুৎ চমকাতে শুরু করে, সাথে মেঘের গর্জন তো আছেই। ওগো, আকাশের অবস্থা ভালো নয়, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। তুমি ঠিক বলছো গিন্নি। সোনা রূপা, মা তোরা ঘরে যা, এমন সময় বাইরে থাকতে নেই। গিন্নি, তুমিও ঘরের ভেতরে যাও, আমি ছাগলটা তুলে রেখে আসছি। যাক, বৃষ্টিটা হয়ে ভালোই হলো। প্রতিদিন কলসে করে জল নিতে বেশ কষ্ট হয়। এখন উঠানের মাটি 2-3 দিন ভিজে থাকবে। আলু গাছে আর জল দিতে হবে না। তুমি কথাটা মন্দ বলনি। এভাবেই তারা গল্প করতে থাকে। দিন কেটে রাত হয়, রাত পেরিয়ে সকাল, কিন্তু বৃষ্টি থামার কোনো নামগন্ধই নেই। রফিক তো অনেক চিন্তায় পড়ে যায়। এভাবে টানা 5 দিন বৃষ্টি হওয়ায় মালতীদের উঠোনে জল জমে যায়। বাবা, আমাদের উঠোনে তো হাঁটু জল, এবার কি হবে? আমরা কত কষ্ট করে আলু গাছ লাগিয়েছি, আমাদের আলু গাছগুলো বাঁচবে তো বাবা? অমন কথা বলিস না দিদি, আলু গাছ না বাঁচলে
আমাদের সারা বছর একবেলা করে খেয়ে থাকতে হবে। আমাদের ঘরে বৃষ্টির জল পড়ে। বাবা বলেছিল আলু বিক্রি করে নতুন ছাউনি দেবে, তবে তো সেটাও হবে না। মনে হচ্ছে আমার শেষ আশাটাও এবার নষ্ট হয়ে যাবে। বিধাতা আমাদের একটুও কি শান্তি দেবে না? বলি এত চিন্তা করিস না তো, চল উঠোন থেকে জল বের করার চেষ্টা করি কি। উঠানে হাঁটু জল, তুমি কেমন করে এত জল বের করবে শুনি? চেষ্টা করে দেখি না। দেখো মা, আলু গাছ দেখা যাচ্ছে। দেখবে কাল দিন আসতে আসতে সব জল চলে যাবে। তোর কথাই যেন সত্যি হয় রে মা। ওগো, ঝাল পেঁয়াজ দিয়ে দুটো ভাত মুখে দাও দেখি। এত চিন্তা করে কি হবে বলো? মা ঠিক কথাই বলেছে বাবা, এবার ঘরে চলো এখন। সব মরে গেল। কত কষ্ট করে গাছগুলো লাগিয়েছিলাম, কত যত্ন নিয়েছিলাম। বৃষ্টির জন্যে, এই বৃষ্টির জন্যে সব শেষ হয়ে গেল। কত টাকা খরচ করলাম, নিজেরা না খেয়ে আলু গাছে কত সার দিয়েছি। আমার সব পুঁজি তো শেষ। এখন কিভাবে চলবো? আলু না হলে কি আমাদের খাবার জুটবে? বাবা, এই গাছগুলো তো বেঁচে আছে, হয়তো এতে আলু হবে। বাবা, একটা আলু গাছে আর কতই বা আলু হবে? বিধাতা আমাদের কপালে লবণ ছালি লিখে রেখেছেন সারা জীবন, তাই তো আমাদের সাথে এমন হয়। তারা সবাই যখন হতাশ হয়ে বসেছিল, ঠিক তখনই সেখানে এক বুড়ি এসে উপস্থিত হয়। সাদা চুল, বয়স্ক হলেও মুখে রহস্যময় হাসি। কি রে, তোদের সবার এমন মন খারাপ কেন? মুখে বিস্ময়ের ছাপ। আর বলো না বুড়িমা, অনেক কষ্টে খেয়ে না খেয়ে আলু গাছগুলো লাগিয়েছিলাম, বৃষ্টির জলে সব মারা গেছে। মাত্র একটা আলু গাছ বেঁচে আছে? হ্যাঁ বুড়িমা, শুধু একটাই বেঁচে আছে। বাবা, আলু গাছটা তুলিস না। বিধাতা ওই একটা আলু গাছের সাহায্যেই তোর সকল অভাব দূর করে দেবেন। এই একটা গাছে এমন আলু হবে যে তুই বিশ্বাসই করতে পারবি না। কিন্তু সেটা হবে কেমন করে? যখন সূর্যাস্ত যাবে এই মাটিগুলো গাছের গোড়ায় দিবি। এটা দেওয়াতে যখন আলু তুলতে যাবি, তখন কেমন বড় আলু পাবি দেখিস। তোদের ভাগ্যই বদলে যাবে। তুমি কি সত্যি বলছো বুড়িমা? আমি সত্যি বলছি রে। মনে আছে তোদের বাড়িতে অল্প খাবার ছিল, সেটা তোরা না খেয়ে আমায় দিয়েছিলি। এইটা তারই উপহার। আমি আসি তবে। মা, বাবা, বুড়িমার কথা কি সত্যি হবে? সবই তো শেষ হয়ে গেল, বুড়িমার কথা না হয় বিশ্বাস করেই দেখি। আজ থেকে আমরা সবাই কাজটার প্রতি অনেক যত্ন নেব। মালতী বুড়িমার কথা মতো তার দেওয়া মাটি সূর্যাস্তের সময় আলুর গোড়ায় দেয়। এরপর থেকে তারা সেই আলু গাছটার অনেক যত্ন নিতে শুরু করে, যা দেখে গ্রামের মানুষ নানানভাবে টিটকারি শুরু করে। আরে রফিক ভাই, তোমার উঠানে দেখি একটাই আলু গাছ, তবুও এত যত্ন নিতাছো তুমি? তোমার ওই একটা গাছ কমন আলু দেবে শুনি? জায়গাটা নষ্ট না করে গাছটা তুলে ফেললেই তো হয়। ওই আলুর গাছটা আমার শেষ আশা। তবে তোমরা সেই আশাতেই থাকো। তোমার তো কোনো কাজ নেই, এইসব অকাজ করো। আমাদের বাপু এসব করার সময় নেই। আমরা আসি তাহলে। তোমরা ওদের কথায় কিছু মনে করো না গিন্নি। আচ্ছা, আমি গিয়ে দেখি কোথাও কাজ পাই কিনা। বাড়িতে তো চাল ছাড়া কোনো তরকারি নেই রান্নার মতো। বিধাতা এমন কষ্টের জীবন না দিলেও পারত। কি যে করব। এই বলে রফিক কাঁদতে কাঁদতে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে অনেক জায়গায় কাজ খুঁজে, কিন্তু কোথাও সে কাজ খুঁজে পায় না। রফিক কি করবে সেটা ভাবতে ভাবতে যখন ফিরে আসছিল, তখন কাশিমের সাথে দেখা হয় তার। চাচা, তোমার জমিতে তো অনেক জল আছে এখনো। হ্যাঁ রে বাবা,
জলটুকু বের করতে পারলেই জমিটা পরিষ্কার করব। জলে তো সব ফসল নষ্ট হয়ে গিয়েছে, নতুন করে জমিতে আবার শস্য ফলাবো রে, কিন্তু একা একা তো পেরে উঠছি না। তাহলে আমি তোমাকে সাহায্য করি, আমাকে অল্প কিছু টাকা দিও। ঠিক আছে ঠিক আছে, কাজ শেষে যে টাকা হয় আমি তোকে তাই দিয়ে দেব। এখন কাজ শুরু কর দেখিনি। চাচা, সব শেষ। এখন জমিতে তুমি যা রোপণ করবে তাই হবে। তুই এসে আমার অনেক উপকার করলি রে বাবা। এই নে তোর টাকা, দরকার পড়লে আবার ডাক দেব। চাচা, তুমি যদি কাজ না দিতে তাহলে মেয়ে দুটোকে আজকেও ঝাল পেঁয়াজ দিয়ে খেতে হতো। আমাকে আবার বাজারে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। তবে আমি গেলাম। এই বলে রফিক বাজারে যেয়ে কিছু সবজি কিনে আনে। এভাবেই খেয়ে না খেয়ে অনেক কষ্টের ভেতর তাদের দিন কাটতে থাকে। একদিন, বাবা, আজ 2 দিন ধরে না খেয়ে আসি, আর যে সহ্য করতে পারছি না। বলি, আমরা না হয় এক কাজ করি, আলু গাছটা তো বড় হয়েছে, সেটা না হয় তুলেই ফেলি, দেখি কপালে কি লেখা আছে। একটা আলু গাছে আর কতই বা আলু ফল হবে, তাতে কি সবার পেট ভরবে? সবার পেট ভরার দরকার কি, মেয়ে দুটোর পেট ভরলেই হচ্ছে। ঠিক আছে, আমি দেখছি। বলি, মনে হচ্ছে কিছু নাই, বুড়িমা যে কি বলেছিল। তবে তুমি একটা কোদালের ব্যবস্থা করো দেখি। হোমা, হে কি দেখছি, মনে হচ্ছে আলুটা অনেক বড়, আরো মাটি খুঁড়তে হবে। মা, বাবা, এই একটা আলুতেই আমাদের অনেক দিন চলে যাবে। গিন্নি, মনে তো হচ্ছে আলুটা অনেক বেশি বড় হবে। অর্ধেক আলু বিক্রি করে মাসের বাজার করব, আর অর্ধেক সবাই মিলে খাবো। আমরা একটা গাছের যত্ন নিয়েছি, এর জন্য সবাই কত টিটকারি করেছে। বিধাতা আমাদের সাথে আছেন, এই জন্যই তো আমাদের উঠোনে কত বড় আলু হয়েছে। আচ্ছা, আমি আগে আলুটা তুলে নেই। গিন্নি, তুমি সাহায্য করো, আমি একা পারবো না। গিন্নি, আমি কি স্বপ্ন দেখছি? এ দেখি আমার চেয়েও বড় আলু। গিন্নি, এখান থেকে একটু আলু বাড়ির জন্য রাখি, বাকি আলু বিক্রি করতে নিয়ে যাই। আমাদের এবছর আর খাবারের অভাব হবে না। হ্যাঁ, এত বড় আলু, এত বড় আলু আমি জীবনেও দেখিনি। আলু এত বড় হয় সেটাও তো জানতাম না। বিধাতা আমাদের জন্য এমন আশ্চর্য রেখেছেন, বুড়িমার কথাই সত্যি হলো। মালতী দেরি না করে ছুরি নিয়ে আসে। রফিক ছুরি দিয়ে আলুটার যখন একটুখানি কাটে, তখন তো সবাই অবাক হয়ে যায়, কারণ বড় আলুর ভেতরে ছিল অনেকগুলো ছোট ছোট আলু, যা সোনার মতো চকচক করছে। গিন্নি, আলুর ভেতর দেখো কত আলু, মনে হচ্ছে সব সোনার। সত্যি তো, বুড়িমা আমাদের জীবনটাই বদলে দিল। বাবা, বড় আলুর ভেতরে থাকা সোনার আলুগুলো বিক্রি করে আমরা তো ধনী হয়ে যাব। হ্যাঁ রে মা, আমাদের আর না খেয়ে কষ্ট করতে হবে না। বাবা, বিধাতা আমাদের বড় আলুর ভেতর সোনার আলু দিয়ে পরীক্ষা নিতে পারেন। আমরা এক কাজ করি, শহরে গিয়ে সোনার আলুগুলো বিক্রি করে যে টাকা পাবো, তা অর্ধেক আমরা নেব, আর বাকি অর্ধেক গরিবদের মাঝে বিলিয়ে দেব। মেয়ে কিন্তু ঠিক কথাই বলেছে। তবে আর দেরি না করে চলো সবাই মিলে শহরে যাই। রফিক তাদের বাড়ির উঠোনের বড় আলুর ভেতর থেকে ছোট ছোট সোনার আলু বের করে। এরপর সবাইকে নিয়ে শহরে যায়। তারা অনেক টাকার সোনার আলু বিক্রি করে বাড়ি ফিরে আসে। এরপর রূপার কথা মতো
রফিক অর্ধেক টাকা গরিবদের মাঝে বিলিয়ে দেয় আর বাকি অর্ধেক টাকা দিয়ে একটা বাড়ি করে ও নতুন ব্যবসা শুরু করে। এর কিছুদিন পর তাদের বাড়িতে সেই বুড়ি আসে। তোরা দেখি সবকিছু পরিবর্তন করে ফেলেছিস। সবই তোমার আশীর্বাদ গো বুড়িমা। আমি সব জানি, তোদের কাজে আমি খুশি হয়েছি। তোদের মন অনেক ভালো। গ্রামের সবাইকে কেমন সাহায্য করলি। তোর জায়গায় অন্য কেউ হলে সবকিছু নিজে ভোগ করত। আমরা গরিব, আমরা জানি এক মুঠো ভাত জোগাড় করতে কত কষ্ট হয়। তাই আমি চাই না আমার গ্রামের কেউ না খেয়ে কষ্ট পাক। শুনে খুশি হলাম। দেখবি তোদের আরো ভালো হবে। আমি আসি তবে। এই বলে বুড়ি সেখান থেকে চলে যায়। কিছুদিনের ভেতর সে গ্রামের একজন ধনী ব্যক্তি হয়ে ওঠে। সে গ্রামের অসহায় গরিবদের নানান ভাবে সাহায্য করে।